দ্বিতীয় বিশেষ প্রস্তাবনা হলো ভারতের যে আমাদের দেশের বিরুদ্ধে সবসময় যে একটা আগ্রাসী যে মনোভাব অব্যাহতভাবে পরিচালনা। আসসালামু আলাইকুম দর্শক, প্রধান উপদেষ্টার সামনে আল্লামা মামুনুল হক সাহেব হুজুর যে প্রস্তাব রেখেছে দর্শক, সেই প্রস্তাবগুলি আপনারা শুনতে পাবেন। সাথে সাথে শুভেন্দুকে এক হাত দিলেন ভারতের একজন লোক। দর্শক, ভারতের সেই লোক কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন। দর্শক সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম দেখে আসি আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের সেই ভিডিওটি। দ্বিতীয় বিশেষ প্রস্তাবনা হলো ভারতের যে আমাদের দেশের বিরুদ্ধে সবসময় যে একটা আগ্রাসী যে মনোভাব অব্যাহতভাবে পরিচালনা করছে। এক হলো 5ই আগস্টের বিপ্লবের পর থেকে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির স্থাপনের যেই নজিরবিহীন দৃষ্টান্তগুলো আমরা স্থাপন করেছি, সেগুলো আন্তর্জাতিক মিডিয়ায় সরকারিভাবে ফলো করে প্রচার করার বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন। দ্বিতীয় বিশেষ প্রস্তাবনা হলো যে আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসনের মুখে আমরা এখন এই রাষ্ট্রের আশেপাশে যে সার্কভুক্ত অন্যান্য রাষ্ট্রগুলো রয়েছে, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই রাষ্ট্রগুলো সহ বাংলাদেশে সার্ককে কার্যকর করে তাদের সকলকে সহযোগিতা নিয়ে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা ঐক্যবদ্ধ প্রয়াসের কোনো দৃষ্টান্ত সামনে আনা যায় কিনা এই বিষয়টা। আর আরেকটা হলো যে এই এই যে ভারতের যে আমাদের দেশের বিরুদ্ধে সবসময় যে একটা আগ্রাসী যে মনোভাব অব্যাহতভাবে পরিচালনা করছে, সেজন্য দেশের ভিতরে ঐক্যবদ্ধ কোনো একটা গণভিত্তিক একটা প্রোগ্রাম যেখানে সকল দলের রিপ্রেজেন্টেশন থাকবে, এরকম একটা বড় ধরনের যদি আমরা গ্যাদারিং করতে পারি, সেটা জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়া এবং গোটা জাতিকে আলোড়িত করবে। দেশের মানুষ খুবই এটাতে ইনফ্লুয়েসড হবে, এটা আমি মনে করি। এই তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব আছে। দর্শক, আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের প্রস্তাবগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দর্শক, এবারে আমরা দেখে আসি এই ভাই কি বলেছে। শুভেন্দু বাবুদের ভুল হচ্ছে, কারণ নির্বাচন হবে 26 সালে বিধানসভা। এত আগে এটা নিয়ে মানুষ যদি মনে রাখে না। আমাদের গ্রাম থেকে 50% লোক ভারত চলে গেছে, আমাদের পাড়া থেকে 50% লোক ভারত যাওয়ার আমার 3টে কাকাতো ভাই গেছে। এরা কিন্তু কেউ মুসলিমদের অত্যাচারে যায় নাই। মানে হিন্দু কুমার কিন্তু শুধু একটা কারণ না, মানে অরূপ দাদা আছেন, অরূপ দাদার ওখানে কিন্তু তুলনামূলকভাবে মুসলিম জনসংখ্যা বাড়ছে, হিন্দু জনসংখ্যা কমছে। আমাদের এখানে যেমন কমছে শুধু না, দাদাদের ওখানে কমছে। এর নানাবিধ কারণ আছে। হিন্দুদের 1 নম্বর কারণ হচ্ছে তারা লেট ম্যারেজ করে। 2 নম্বর কারণ হচ্ছে তারা যদি প্রথম সন্তানটা ছেলে হয়, দ্বিতীয় সন্তানটা তারা ট্রাই করে না, যে একজন হয়েছে ওটাই লাস্ট। প্রথম সন্তান মেয়ে হলে তারা একটা সন্তান ট্রাই করে, দ্বিতীয়টা মেয়ে হলে তৃতীয়বার আর ট্রাই করেন না। 2, তৃতীয় নম্বর হচ্ছে হিন্দুরা মানে কখনো কোনো উষ্ণ সহ্য করতে পারে না। মানে সামান্য একটু কথা হয়েছে, রাগারাগি ধকাধকি হয়েছে, তখনই মানে ছোটবেলা থেকে যেটা শুনে আসছি যে ভারত চলে যাব। আমাদের গ্রাম থেকে 50% লোক ভারত চলে গেছে, আমাদের পাড়া থেকে 50% লোক ভারত যাওয়ার আমার 3টে কাকাতো ভাই গেছে। এরা কিন্তু কেউ মুসলিমদের অত্যাচারে যায় নাই। এরা তখন দেশে এখন যখন মানে স্বাবলম্বী আছে, সবাই যতটা স্বাবলম্বী ছিল না। ভারতে গেলে সহজে কাজ পাওয়া যাবে, কম দামে জায়গা পাওয়া যাবে, বিক্রি করে কেনা যাবে, অনেক সরকারি জায়গা আছে, বিক্রি করে খাওয়া যাবে, এরকম উদ্দেশ্য করেই গেছে। তারা চণ্ডীপুরে আছেন, বসবন্ধ করে ভিতরে চণ্ডীপুরে আছেন। আর মানে মুসলমানদের যে আগ্রাসন হয় না তাও ঠিক না। এবং আমার আপন মামাতো ভাই, তাকে একটা চর মারছে, মানে তার ক্লাসের একটা মুসলিম ছেলে, সে সেটা সহ্য করতে পারে না। চিত্রমণি উপজেলার বাড়ি তুলসী দাস, তিনি এখন যাদবপুরে আছেন। ওখানে সে 20 তলা 15 তলা বিল্ডিং বানায়, স্টেশনের এমডি। সে ওখানে কিন্তু ওই শুধু একটা চরের কারণে চলে গেছে। সে চরটাকে মেনে নিতে পারে না, যে লিটনের মতো লোক আমাকে চর দিল, লিটন আমার কোনো দিকে সম্পর্ক না। এখন হিন্দু কমে যাওয়ার এই 4টে 5টা সহ যদি স্টাডি করে আসতাম, তাহলে আরো 10টা কারণ দেখাতে পারতাম। আমাদের এই 4টে 5টা কারণে হয়, কিন্তু একদম সরাসরি যে মুসলমানরা দায়ী তা না। মুসলমানরা দায়ী, আমাদের লেট ম্যারেজ দায়ী, সন্তান না নেওয়া দায়ী, এবং বৈরী আবহাওয়ার সাথে আমরা কখনো তাল মেলাতে পারি না। 19 থেকে 20 হলে চলে যায়। যেমন আমার মামাতো ভাইদের পাল্টা চর মারতো, তাহলে দেশে থাকতে পারতো, কিন্তু যেহেতু দেশে থাকে নাই, এটা পাল্টা চর মারতে সে যায় নাই, আমরা চলে যাবো। একটা বাচ্চা মেয়েকে ছোটবেলায় খেলনা কিনে দেওয়া হয়, মানে ছোট হাড়ি পাতিল রান্নার জিনিসগুলো কিনে দেওয়া হয়, কিন্তু সেই মেয়েটার কিন্তু মস্তিষ্কে যে আমি মেয়ে মানুষ, আমাকে রান্না করতে হবে, এই রান্না শিখে বড় হতে হবে, এইটা শিখে বড় হয়। আর একটা ছেলে বাচ্চাকে মেলায় গিয়ে কিনে দেওয়া হয় একটা বন্দুক, একটা পিস্তল। কারণ কি? সে বোঝে বন্দুকদের দেশ শাসন করা যায়, বন্দুক দিয়ে মানুষকে গুলি করা যায়, ক্ষমতার একটা বিষয়। আর ছেলেটা কিন্তু ক্ষমতা নিয়েই বড় হয়, আর মেয়েটা মাথায় রান্না করতে ওটা নিয়ে বড় হয়। ঠিক হিন্দুদেরও ছোটবেলা থেকে বলা হয়, তুই হিন্দু ও মুসলমান, ওদের সাথে মিশবি না, ওদের সাথে পারবি না, ওরা ক্ষমতাবান, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি। ঠিক আমরা এই দুর্বলভাবে বেড়ে উঠি, এজন্য আমাদের যখনই কোনো মানে প্রতিকূল পরিবেশ হয়, তখনই আমরা চলে যাই। এমনও আছে পাশের বাড়ির সঙ্গে মারামারি বাঁধছে,
হিন্দু আর হিন্দু জায়গা জমি নিয়ে মারামারি পাচ্ছে, একটা মামলা হয়েছে, ভারতে গেছে আর আসে নাই, প্রতিপক্ষের সঙ্গে ঝগড়াঝাটি পাচ্ছে, আমার ছেলে রাখবো না, এই জায়গায় আমি বিক্রি করবো, হিন্দুদের ভিতর বলছি, মুসলমান না, যে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল হচ্ছে, এক ভাই আর এক ভাইয়ের পর রাগারাগি হয়েছে, জায়গা বিক্রি করে ভারত চলে গেছে। এরকম 10টা কারণের কারণে বাংলাদেশ থেকে হিন্দু কমছে। কিন্তু দুঃখের বিষয়, তুলনামূলক অরূপদাদাদের পশ্চিম বাংলাও মুসলিমদের যে কায়দায় বৃদ্ধি হয়েছে, হিন্দুরা কিন্তু সেই কায়দায় পারে না, হিন্দু ধর্মের দাদাদের ওখানে কমে গেছে, এটা দাদাদের ওখানে কমে গেছে। আর আমি আরেকটু বলবো, দাদাদের সাথে যে বিরোধটা মানে বিজেপি, আমরা সেখানে এখানে বিজেপি আর আরএস বলতে রাজি না দাদা। কারণ রাম মন্দিরে কিন্তু বিজেপিরা তখন ক্ষমতায় ছিলেন না। রাম মন্দিরে কর সেবকরা আক্রমণ করলে প্রথম কিন্তু রাম মন্দিরের ভিতর পূজার অনুমতি কিন্তু রাজীব গান্ধী দিয়েছিলেন। সেখানে কিন্তু তারা মন্দির ওই যখন মসজিদ ছিল সেখানে ঢুকিয়ে পুজো করা শুরু করছে কিন্তু রাজীব গান্ধীর আমলে। তারপরে কিন্তু মামলা মোকদ্দমায় এট লাস্ট একটা কোর্টের মাধ্যমে কিন্তু বিজেপি এখানে আসছে। এখানে কিন্তু মানে সেটা হচ্ছে বিজেপি আরএসএস এর সরকারের ওইভাবে কিন্তু তারা আসে নাই, প্রথম অনুমতি কিন্তু রাজীব গান্ধী দিয়েছে, এটাও কিন্তু আমরা জানি দাদা। আর মানে এই যে রাম আর আপনাদের ভিতরে যে পার্থক্য, জয় শ্রীরাম শোনার পরে আমরা দেখছি যে আপনাদের মুখ্যমন্ত্রীর সামনে জয় শ্রীরাম বলার কারণে আপনাদের গ্রেপ্তার করে জেলে নিয়ে গেছে। অর্থাৎ আপনারা এই বিরোধটাকে মানে তারা মৌলবাদী, আপনারা মৌলবাদী না, ঠিক বাংলাদেশেও বিষয়টা এরকম চলে গেছে। এখন আমাদের যে গতকালকে একটা ঘটনা ঘটছে সুনামগঞ্জের দোয়ারায়, সেখানে বিশ্বজিৎ দাস নামের একটা ছেলে নাকি ফেসবুকে কি ধর্ম অবমাননা করছে, মানে মিডিয়া যেটুকু কম লিখছে আর কি, যেটুকু ফেসবুকে পেয়েছি তাছে কম, যে তার বাড়িটা আক্রমণ হয়েছে, বাড়িটা ভেঙে দিচ্ছে, কিছু দোকানপাটে আক্রমণ হয়েছে। কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে কিছু লোক ফোন করে জানতে পারলাম যে নাম বলতে রাজি না, আমাকে একটা কথা বলতো প্রায় 100-র উপরে সুনামগঞ্জের রসগোল্লা যেমন নাসিরনগরের রসগোল্লা যেমন দায়ী ছিল না, বিশ্বজিৎ দায়ী হবে কিনা জানি না, ধর্ম না, তারা কিন্তু এই গ্রামের পর গ্রাম আক্রমণ হয়। এটা কিন্তু আমরা 12 সাল থেকে, এর আগে কিন্তু ফেসবুক ছিল না, এই 12 সাল থেকে কিন্তু আমরা এই ফেসবুকের কারণে এটা শুরু হয়েছে, এর আগে কিন্তু ফেসবুক ছিল না। এটা ধর্ম ধোয়া তুলে কিন্তু এটা ধ্বংস করা যায়। হ্যাঁ, এটা জানা সত্ত্বেও একজন আরেকজনের ধর্ম অবমাননা করলে যে বাংলাদেশের মতো এবং ভারতের মতো আমাদের এখানে অবশ্যই হিন্দু বা মুসলিম ধর্মাবলম্বী অনেক আছে, যে অনেক অতিরিক্ত ভালোবাসার কারণে এমন কিছু কাজ করে যেগুলো হয়তো আমরা কখনো চিন্তাও করি না। এইগুলি জানা সত্ত্বেও আপনি কি মনে করেন না এই বাংলাদেশে মুসলিম অধ্যুষিত দেশেও মুসলিমও যদি কেউ ধর্মের অবমাননা করে সেখানেও ওই মুসলিমকেও মানুষ দেখা যাচ্ছে ছাড় দেয় না? এটা কি জানি না, আপনি মনে করেন যে ছাড় দেয় না, তবে মুসলিমরাও অবমাননা করলে মানে যে ধরনের মুভমেন্ট থাকে, কিন্তু হিন্দু করলে কিন্তু মুভমেন্ট 10 গুণ বেশি হয়। এটা ব্যাপারে কেন মনে করেন যে কথাগুলো হয়েছে কিন্তু প্রমাণ হয় নাই যে এই হিন্দু ছেলেটা অপমান করছে, একটা বড় বড় যে মেসাকার গুলো হয়েছে দাদা, গ্রামের রসরাজের থেকে শুরু করে সেটি করলে কি বাংলাদেশের মানুষ কখন বাংলাদেশের মানুষ দর্শক আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।